আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দুপুরে আমাকে না বলে ভার্সিটি থেকে চলে আসলি কেন? এমনি। আর আপনাকে কারণ বলতে হবে নাকি? বলতে হবে নাকি কোনো মেয়ের সাথে লুচ্চামি করতে এসেছিলি? ঠিকই বলেছেন। চুপ, বেশি বকবক করবি না, কারণ এই বাসাতে শুধু আমার রাজত্ব চলবে। যা বলবো তার উত্তর দিবি শুধু। তাহলে আপনার বাসায় আপনি থাকেন, আমি চলে যাই মেসে। যা। আমি বেশি না, আম্মুকে বলবো শুধু। আম্মুকে কষ্ট দিতে চায় না বলে আপনাকে সহ্য করছি, নাহলে আপনার অবস্থা আগের মতোই করতাম। কিভাবে করবি? এটা তো ভার্সিটিতে না যেয়ে আমাকে হারিয়ে দিবি। এটা সংসার, আর সংসারে বড় বড় ভিলেনরাও রাজত্ব করতে পারে না, কারণ সংসারের রাজত্ব চলে মেয়েদের। সো 1 বছর যা বলি তাই কর, না হলে সারা জীবনের জন্য জ্বালাতে থাকবো, বলে দিলাম। এই জন্যই তো ছাড় পাচ্ছেন, নাহলে এমনিতে তো আমার একটা চুলও ছিঁড়তে পারবেন আপনি। কেন মারিয়ার কাছ থেকে তোকে কেড়ে নিলাম না? এটাতে শিক্ষা হয়নি তোর? মারিয়া 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 মারিয়ার কথা বলতেই মাথায় একটা বুদ্ধি আসলো। কি হলো, হাসছিস কেন? না না, এমনি বলে মনে মনে ভাবতে লাগলাম, কোথায় থেকে আর কেড়ে নিতে পারলেন? আপনি আমাকে ছেড়ে দিলেন আর আমি মারিয়াকে বিয়ে করে ফেলবো। আর মারিয়া এমনি তো জানে আপনি কেন আমাকে বিয়ে করেছেন, তাই মারিয়াকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা কি জানেন তো, মারিয়া নেক্সট ইয়ার ভার্সিটিতে উঠে যাবে, আর আপনি ভার্সিটি থেকে চলে গেলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সো যা করার এই কয়েকদিনে করে দিন, না হলে পরে আর পাবেন না আমাকে। মনে মনে ভাবছি এইসব, আর তখনই জান্নাত ডাক দিল। কিরে, ভাবনার সাগরে ডুব দিলি নাকি? যা করবি আজ থেকে সব বলবি, না হলে তোর খবর করে ছাড়বো, বলে দিলাম। ওকে, তা এখন একটু বাথরুমে যেতে পারি? কি? যা ছেঁচড়া। বাসায় রান্না করার মতো কেউ নেই, তাই রাতে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে আরামে একটা ঘুম দিলাম। আজকে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসলাম। এসে ক্যান্টিনে বসেছিলাম, তখনই আমার ক্লাসমেট একটা মেয়ে আসলো। মেয়েটা কিছুদিন ধরে আমাকে ফলো করছিল। মেয়েটা দেখতে একদম পরীর মতো। আজকে কি বলতে এসেছে কে জানে। আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। তোমাকে আমার খুব ভালো লাগে। কি? তোমাকে বলবো বলবো ভাবছিলাম, আজকে কেউ নেই, তাই ভাবলাম আজকে বলে দেই। আমি যে বিবাহিত সেটা আপনি জানেন না? জানি, কিন্তু ওই মানুষটা যে আপনার উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছে সেটা আমি বুঝি। ওর কথা শুনে আমি তো হাঁ হয়ে গেলাম। হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি চাইলে আমার সাথে রিলেশনে থাকতে পারেন। মনে মনে ভাবলাম জান্নাতকে একটু সাহায্য করা দরকার, তাই আমিও বললাম এমনি তো জান্নাতের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। তাহলে চলো বিকেলে কোথাও কফি খেতে আসি। হ্যাঁ অবশ্যই, বলো কোথায় খেতে যাবে? কফি হাউসে খেলে কেমন হয়? ওকে, সময় মতো চলে আসেন বলেই সেখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর মেহেদি ভাই সহ সবাই চলে আসলো, আর জান্নাতকেও দেখলাম ভিতরে যেতে। হালকা একটু হাসলাম। সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখনই জান্নাত এসে সামনে দাঁড়ালো। তাকিয়ে দেখি রাগে চোখ মুখ সব লাল হয়ে আছে। আরে রেগে আছেন কেন, কিছু বলবেন নাকি? জান্নাতের মুখে কোনো কথা নেই, হঠাৎ ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তুই নীলাকে কি বলেছিস? নীলাটা আবার কে? ও একটু আগে রোম্যান্সের কথা বলে এখন ভুলে গেছিস নীলা কে? সরি, কার সাথে রোমান্টিকতার কথা বললাম? এই যে এই মেয়েটার সাথে। জান্নাত রাগি চোখে তাকিয়ে রইল আমার দিকে। ও, ওর নাম নীলা। ওয়াও, নাইস নেম। নাইস নেম কথাটা বলার সাথে সাথে জান্নাত আরেকটা চড় বসিয়ে দিল গালে। গালে হাত দিয়ে ওনার দিকে তাকিয়ে দেখি রাগটা বেড়েই আছে, কিন্তু সবার সামনে এইভাবে চড় মারে আমার কেমন যেন লেগে উঠলো। বাসায় বউ থাকতে অন্য মেয়ের সাথে রোম্যান্স করতে লজ্জা করে না তোর? বাসায় বউ আছে মানে? আপনি বউ পেলেন কোথায় বাসায়? কেন, আমি তোর কি হই? আপনি বলেন তো, আজ পর্যন্ত বউ হওয়ার মতো কোনো কাজ করেছেন? এই পর্যন্ত আমাকে শান্তিতে একটা মিনিট থাকতে দিয়েছেন? আপনার থেকে ইন্ডিয়া পাকিস্তানের শত্রুতা ভালো। কথাগুলো শুনে জান্নাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি উঠে চলে যাওয়ার ভাব করে জান্নাতের পিছনে গিয়ে মেহেদি ভাইকে চোখ টিপ দিয়ে সেটাই বুঝালাম আগুনে পেট্রোল দিতে। তারপর সেখান থেকে চলে গেলাম। আর ভাবলাম, জান্নাত তুমি নিজেও জানো না তোমাকে ভবিষ্যতে কতটা জ্বালাবো আমি। আপাতত মায়ায় ফেলবো, তারপর বাকিটা দেখবে তুমি। তারপর ক্লাস না করে বাসায় চলে আসলাম। শরীরটা বেশি একটা ভালো না, তাই দুপুরে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সন্ধ্যায় জান্নাতের ডাকে ঘুমটা ভাঙলো।
কি হলো, ডাকছেন কেন? বাহিরে আকাশ খারাপ হয়েছে, রাতে খাবার জন্য কিছু গিয়ে নিয়ে আয়। তা ঘুমটা না ভাঙিয়ে অনলাইনে অর্ডার করে দিলেও তো পারতেন। চুপ, বেশি কথা বলবি না, যাওয়া লাগবে না তোর। বলেই মুখ বাঁকিয়ে রুম থেকে চলে গেল। ঘুমটা ভেঙে দিয়ে গেছে, তাই ঘুম ধরল না। তাই উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলাম। এসে দেখি মহারানী টিভি দেখছে। পানি খেয়ে আমি রুমে চলে আসলাম। আকাশের অবস্থা খারাপ হতে চলেছে, মনে হয় রাতে ঝুম বৃষ্টি হবে বা তুফান হবে। আমি এইসব চিন্তা বাদ দিয়ে পড়তে বসে গেলাম। কিছুক্ষণ পর শুরু হয়ে গেল আকাশের গর্জন করা। এখন পড়তে অনেক ভালো লাগছে। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। কি হলো, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আজকে তোর সাথে পড়তে বসবো। কেন? আমার সাথে কেন? এমনি, বেশি কথা না বলে নিজের কাজ কর। তারপর আমি নিজের পড়ার মনোযোগ দিতে লাগলাম। জান্নাত আমার উল্টো পাশে চেয়ারটায় বসলো। কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করলাম আকাশ গর্জন দিলে জান্নাত কেঁপে উঠছে। বুঝে গেলাম জান্নাত আকাশের গর্জনগুলো খুব ভয় পায়, তাই আমার পাশে পড়তে বসেছে। জান্নাত বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু মনটা এখনো বাচ্চাই রয়ে গেল। এইসব ভেবে মনে মনে হালকা হেসে আমি আবারও পড়াই মনোযোগ দিলাম। হঠাৎ জান্নাত বলে উঠল, তোর হাতটা একটু ধরতে পারি? কি? তোর হাতটা একটু ধরতে দিবি? হাত ধরবেন কেন? এমনি ধরতে দিবি কিনা তাই বল। খারাপ মতলব না থাকলে ধরতে পারেন। তোর প্রতি খারাপ মতলব কোনো দিন হবেও না আমার। জান্নাত বলেই আমার হাতটা ধরল। এই প্রথম আমার হাতে তার হাতটা রেখেছে। এটার ফিলিংসটা একদমই আলাদা, যা ভাষায় বোঝানো যাবে না। পড়ছিলাম আর খেয়াল করতে লাগলাম আকাশে যখনই গর্জন দেয় জান্নাত তখনই আমার হাতটাকে জোরে আঁকড়ে ধরে, তারপর আবার নর্মাল ভাবে ধরে থাকে। জান্নাত হয়তো মেঘের গর্জনকে অনেক ভয় পায়। পড়া শেষ করে গিয়ে দুজনে খেয়ে নিলাম। তারপর রুমে এসে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত এসে আমার পাশে শুয়ে পড়লো। কি হলো, আপনি এখানে এইভাবে শুয়ে পড়লেন কেন? এমনি, বেশি কথা না বলে ঘুমা। আপনি এখানে থাকেন, আমি সোফায় গিয়ে ঘুমাচ্ছি। তোকে সোফায় যেতে বলেছি আমি? চুপচাপ যেখানে আছিস সেখানে ঘুমা, আর মাঝখানে এই কোল বালিশটা থাকবে। ওকে বলেই শুয়ে পড়লাম। জান্নাত কি করতে চাইছে দেখা দরকার, তাই চুপ করে ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। এইভাবে প্রায় আধা ঘন্টা শুয়ে থাকার পর হঠাৎ জান্নাত বলে উঠল, হোসাইন, তোকে একটা কথা বলার ছিল। আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম। কি রে, তুই কি ঘুমিয়ে গেছিস? তাও কোনো উত্তর দিলাম না। তারপর জান্নাত আর কোনো কিছু না বলে আস্তে আস্তে আমাকে জড়িয়ে ধরলো। আমি অবাক হয়ে গেলাম ওনার এমন কাণ্ড দেখে। চুপচাপ কিছুক্ষণ শুয়ে রইলাম। জান্নাত আমাকে জোরে চেপে ধরে আছে। প্রায় 10 মিনিট পরে মনে হলো ওর হাত পা একটু লুজ হয়েছে, মানে জান্নাত ঘুমিয়ে গেছে। আমি শিওর হওয়ার জন্য আস্তে করে জান্নাত এইভাবে ডেকে উঠলাম, ওই আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আর জান্নাতের কোনো সারা শব্দ নেই। বুঝলাম পাগলিটা ঘুমিয়েছে। আস্তে করে চোখ খুলে জান্নাতের দিকে তাকালাম। রুমের ভিতরের হালকা আলোয় জান্নাতকে যা লাগছে না, একটা পরীকেও সে হার মানিয়ে দেবে। আমি ওনার দিকে হাঁ হয়ে তাকিয়ে রইলাম। ওনার এইভাবে জড়িয়ে ধরা দেখে আমার নিয়ত উল্টাতে লাগলো। পরে ভাবলাম না, কারো সুযোগ নেওয়াটা ঠিক হবে না। তাই সব চিন্তা বাতিয়ে জান্নাতের নিষ্পাপ মুখটা দেখতে লাগলাম। নিজের ক্রাশ যখন জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে না, তখন অনুভূতিটাই আলাদা কাজ করে। এমন লাগে যেন পৃথিবীটা হুমড়ি খেয়ে আমার বুকে শুয়ে আছে। এরকম নানা রকম কথা ভাবছিলাম আর জান্নাতকে দেখছিলাম। কতক্ষণ দিয়ে তাকিয়েছিলাম তা মনে নেই। সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। শরীর কেন জানি মনে হলো নাড়াতে পারছি না। মনে হচ্ছে কেউ আমার হাতগুলো বেঁধে রেখেছে। তাই নিজের অবস্থান দেখার জন্য নিজের শরীরের দিকে তাকালাম। তাকিয়ে বড় সড়ো একটা ধাক্কা খেলাম, কারণ জান্নাতের কোলবালিশটা নিচে পড়ে আছে। জান্নাত আমাকে কোলবালিশ ভেবে আমার গায়ের নিচে দিয়ে একটা হাত আর ওপর দিয়ে একটা হাত দিয়ে জড়িয়ে ধরে আছে, আর এক পা আমার ওপরে তুলে দিয়ে ঘুমিয়ে আছে। মাথা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, তাই ফোঁ দিলাম সেগুলো ঠিক হওয়ার জন্য। আর তখনই জান্নাত সজাগ হয়ে গেল। আপনার কোলবালিশ আমি না, আপনার কোলবালিশ নিচে পড়ে আছে। জান্নাত নিচের দিকে খেয়াল করে করে নিজেকে ছাড়িয়ে নিল। তুই আমার কাছে আসলি কেন? সরি, কাছে আমি না, আপনি এসেছেন। এই পাশে আমি শুয়েছিলাম আর আপনি রাতের অন্ধকারে একটা ছেলেকে একা পেয়ে সুযোগ নিয়েছেন। আমার এই কথা শুনে জান্নাত আর কিছুই বললো না। সত্যি করে বলেন তো, কি কি করেছেন আমার সাথে? কি কি মনে করেছিস? মানে তোর কি মনে হয় তোর মতো খারাপ ছেলের সুযোগ নেব আমি? সেটা তো ঘুম থেকে উঠে দেখতে পেলাম। চুপ, বেশি কথা বলবি না। যা এখন গিয়ে কফি বানিয়ে নিয়ে আয়। যাচ্ছি বলে কফি বানাতে চলে গেলাম। বাইরে হালকা বৃষ্টি আছে, তাই কফি হলে সেই লাগবে। এইভাবে কফি বানিয়ে নিলাম। কফি নিয়ে এসে দেখি জান্নাত আবারও ঘুমিয়ে গিয়েছে, তাই ডাক দিলাম ওঠার জন্য। কি হলো, ডাকছিস কেন? কফি নিয়ে এসেছি, রেখে গেলাম, মন চাইলে খেয়ে নিয়েন।
ভার্সিটিতে আজকে যেতে ভালো লাগছে না, তাই কফিটা খেয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত কফি খাচ্ছে। তারপর জান্নাত গিয়ে ফ্রেশ হয়ে এসে নিজের মতো করে গল্পের বই পড়তে লাগলো, আর আমি অনলাইনে খাবার অর্ডার করে দিলাম। যেহেতু বৃষ্টির কারণে ভার্সিটি যাওয়া হয়নি, তাই দিনটা বারান্দায় গিয়ে বসে বসেই পার করতে লাগলাম। তখনই মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসলো, তাই রিসিভ করার জন্য তাকে বললাম আর আসসালামু আলাইকুম ভাবে জবাব দিলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কি? কালকে প্রপোজ করলাম আর আজকেই ভুলে গেলেন? ও নীলা। সরি, কালকে জান্নাত আপু কার থেকে যেন আপনাকে প্রপোজ করার কথাটা শুনে আমাকে নিয়ে যায়, তারপর আপনার সাথে সিনক্রেট করে। জান্নাত তো একটা পাগলি, ওর কথাই আমার খারাপ লাগে না। জান্নাত তো বুদ্ধি একটু কম। কালকে বিকেলে কফি খেতে আসলেন না কেন? আরে কালকে জান্নাত অনেক প্রেশার রেখেছিল, তাই আসতে পারিনি। কি বলেন, আপনি ঠিক আছেন তো? আরে হ্যাঁ, ওই ডাইনিটা আমার কিছুই করতে পারেনি। নিজের বউকে কেউ ডাইনি বলে নাকি? এটা বউ নাকি রাক্ষসী বলেই বারান্দায় দরজায় তাকিয়ে চোখ তো কপালে উঠে যায়, কারণ দরজায় জান্নাত দাঁড়িয়ে আছে। কি বলবো ভেবে পাচ্ছি না। তখনই নীলাকে ঝাড়ি দিয়ে বললাম, আমার এটা বউ না রাক্ষসী সেটা কি তোমার থেকে জানতে হবে নাকি? হ্যাঁ, ফোন রাখ। এই বেলা একটা ভাব নিয়ে দিলাম। তারপর ফোনটা কেটে দিয়ে জান্নাতের দিকে পিঠে তাকিয়ে ভালো সাজার জন্য বলে উঠলাম, হ্যাঁ একটা মেয়ে আপনাকে রাক্ষসী বলছিল, তাই ইচ্ছে মতো ঝেড়ে দিয়েছি তাকে। ও তাই নাকি? তা কি বললো আমার নামে? জান্নাতের তো রাগে মুখ লাল হয়ে আছে। আমি বললাম, ওই তো ওই মেয়েরা রাগ করলে যে গালি দেয় আর কি। ও নিশ্চয়ই বলেছে ওই ডাইনিটা আমার কিছুই করতে পারিনি, এরকম কিছু নিশ্চয়ই। বুঝে গেলাম জান্নাত সব শুনে ফেলেছে, তাই এবার মার খাওয়া দেখে নিজেকে রক্ষা করতে হবে। তাই কি আর করবো ভাবছি, তখন জান্নাত বলে উঠলো, কি রে, মনে পড়ছে না নাকি? কি বলেছিল মেয়েটা, মনে করিয়ে দিব। ফোনে তো আছেই, কিন্তু ওই মেয়েটা আপনার নামে একটা কথা বলেছে যেটা আমি আপনাকে বলতে পারছি না। কেন, কি বলেছে? বললে তো আপনি রেগে যাবেন। আমি মুখে গম্ভীর করে বললাম, তোরে না বলতে বলছি? আপনাকে নাকি বিয়ের আগে কয়েকটা ছেলের সাথে রিলেশন ছিল, আপনি আমাকে ঠকালেন। আমি বিপদ এড়াতেই মিথ্যে কথাগুলো বললাম। কি সব যাতা বলছিস, মুখ সামলে কথা বলবি বলে দিলাম। মেয়েটা বলেছে আপনার ল্যাপটপে যে ইমেল আইডিটা আছে সেখানে চেক করলে নাকি সব পেয়ে যাব। ওই মেয়েটার সাহস কি করে হয় আমার নামে মিথ্যা বলার? ধীরে ধীরে জান্নাত আরো রেগে আগুন হয়ে যাচ্ছে। মেয়েটা মিথ্যা বলেছে না সত্যি সেটা তো আপনার ল্যাপটপের ইমেল দেখলেই বোঝা যাবে। মানে তুইও আমাকে বিশ্বাস করছিস না? কিভাবে করব? আপনি কি মনমোহন সাধু নাকি যে বিশ্বাস করব? আর যদি ল্যাপটপে এমন কিছু থাকে তাহলে আপনি সেটা একবার দেখালেই পারেন, না থাকলেও তো আপনার কোনো ব্যাপারই নেই। হ্যাঁ ওকে আয় তুই আমার সাথে, আমার রুমে, আমি দেখাচ্ছি তোকে। ওকে চলেন বলে ওনার পেছন পেছন যেতে লাগলাম। তখনই উনি রুম থেকে বের হলেন, তখনই আমি ঠুস করে দরজাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে নাগিন ডান্স দিতে লাগলাম। ও পাশ থেকে জান্নাত দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু কে আর পায় কাকে। আমি তো জান্নাতকে বোকা বানিয়ে সেই খুশি। ওই পাশ থেকে জান্নাত বলছে, ওই হুসাইনের বাচ্চা দরজা খুল, না হলে পরে তোর অবস্থা খারাপ করে দেব বলে দিলাম। তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো, ভালোই ভালোই খুল বলছি। আমি কোনো কিছু না বলে খাটে গিয়ে শুয়ে শুয়ে মোবাইলে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর সবকিছু ঠান্ডা হয়ে গেল। আজকে বের হওয়া যাবে না, না হলে মার্ডার হয়ে যেতে পারি। তাই রুমে বসে থেকেই ভালো আছি। দুপুরে না খেয়ে রুমে বসে আছি। বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, বাইরে যাওয়া যাবে না। অবশেষে দুপুরে একটু পরে থেকে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো কারো গালে শীতল স্পর্শে। চোখ খুলে তাকিয়ে দেখি জান্নাত সামনে বসে আছে। হালকা একটু হেসে আবারও ঘুমোতে যাবো, তখনই সবকিছু মনে পড়ে গেল। লাফিয়ে উঠতে গিয়ে পারলাম না। তাকিয়ে দেখি আমার হাত পাগুলো জান্নাতের একটা ওড়না দিয়ে বেঁধে রেখেছে। পাশে তাকিয়ে দেখি জান্নাত কতগুলো লিপস্টিক নিয়ে বসে আছে। মানেটা ঠিক বুঝতে পারলাম না। ও আমাকে না মেরে এইভাবে লিপস্টিক নিয়ে বসে আছে কেন? আরে বাবু, তোমার ঘুম ভেঙেছে? হায় বাবু কিটা, আর আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? ও লে 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 উলে, আমার বাবুটা রাগও করে দেখি। কেন, মনে নেই কি করেছিস? সরি, আসলে আমি তখন সেলফ ডিফেন্সের জন্য এই কথাগুলো বলেছিলাম। তা এখন তো কোনো ডিফেন্সই করার অবস্থা তোর নাই। বললাম তো সরি, আগে সবকিছু ভুলে যান না প্লিজ। রাত গয়া বাদ গয়া। রাক্ষসী আর ডাইনিরা তাদের অপমান সবকিছু এত তাড়াতাড়ি ভুলে যায় না। তারপর জান্নাত তার ফোনটা বের করে আমার কয়েকটা ফটো তুললো। তারপর নিজের ঠোঁটে আমার লিপস্টিক লাগালো, লাগিয়ে আমার গালে চুমু দিচ্ছে, এমন ভাবে ছবি তুলছে। ওই আপনি কি করছেন? যা করছি চুপচাপ মেনে নে, তাহলে 5 মিনিট পরে মুক্ত করে দিব। রাজি থাকলে বল। ওকে। তারপর আমি চুপচাপ শুয়ে রইলাম, আর জান্নাত কয়েকটা সেলফি তুলে সব বাঁধন খুলে দিল। শোন,
গিয়ে একবার আয়নায় মুখটা দেখে নে, না হলে পরে সমস্যা হবে। উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজের মুখটা দেখে নিজেই ভয় পেয়ে গেলাম, কারণ মুখের কমপক্ষে 20 জায়গায় জান্নাত চুমু দিয়েছে, আর তার লিপস্টিকের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই জন্যই এতগুলো লিপস্টিক এনে রেখেছিল ডাইনিটা। তখনই ফটো তোলার কথাটা মনে পড়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আপু আমার বিছানায় শুয়ে আছে। আমি বেরোতেই বলে উঠলো, কিরে, কেমন লাগলো শখটা? আগে বলেন আপনি এতগুলো ছবি তুললেন কেন? আমি আমার বাবুটার ছবিও তুলতে পারবো না? এসব বাদ দিয়ে আসল কথা বলেন, ছবিগুলো কেন তুলেছেন? যেন কোনো মেয়ে তোকে প্রপোজ করতে না পারে, আর করলেও এগুলো দেখলে মেয়ে যা বোঝার বুঝে যাবে। জান্নাতের কথা শুনে মাথায় হাত দিয়ে ফেললাম। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, মনের ভিতর তো আগুনে ভরা। কি বলবো কিছুই বুঝতে পারছি না। শোনো বাবু, এরপর থেকে কারো প্রপোজ অ্যাকসেপ্ট করার আগে আজকের দিনটার কথা মনে রেখো, ওকে বাবু? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আর নীলাকেও তোর সাথে তোলা সেলফিগুলো পাঠিয়ে দিয়েছি, তোকে কাছে পেলে জানে মেরে দিবে বলেছে। আপনি কেন আমার পিছনে লেগে থাকেন? তুই যে আমাকে জ্বালিয়েছিস, তাই আমি একটা বছর তোকে জ্বালাবো। আর কিছুই বললাম না। পরের দিন সকালে জান্নাত নিজের মতো করে ভার্সিটিতে চলে গেল, আর আমি নিজের মতো করে ভার্সিটিতে চলে গেলাম। সারাদিন ভালোই দিন কাটলো। লাস্ট ক্লাস করছিলাম, তখনই সাইলেন্টে থাকা ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি জান্নাত ফোন দিয়েছে। এক রুম থেকে অন্য রুমে ফোন দিচ্ছে কেন? হ্যাঁ, বিরক্তি নিয়ে বাইরে এসে ফোনটা রিসিভ করলাম। আর কি হলো, এখন ফোন দিয়েছেন কেন? তোরে ফোন দেওয়া ছাড়া তো আমার আর কাজ নেই, তাই ফোন দিয়েছি। তুই এখনই বাসায় আয়। একটু পরে ক্লাস শেষ হবে, তখন চলে আসবো। তোর ভাইয়া এসে দেখাক, তুই আর আমি দুজন আলাদা রুমে থাকি, তারপর এসে তুই ওনাকে বুঝতিস। মানে তোর ভাই আজকে আসছে ঢাকায়, আর উনি এসে আমাদের এখানে থাকবে, তো তাড়াতাড়ি বাসায় আয়। বলেই জান্নাত ফোনটা কেটে দিল। কি করবো কিছুই তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি ভার্সিটি থেকে বাসায় গেলাম। গিয়ে আমার রুমের সবকিছু জান্নাতের রুমে নিয়ে গুছিয়ে রাখলাম। আর জান্নাত পুরো রুমটাকে গোছাতে ব্যস্ত। সবকিছু গুছিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে বাইরে আসতেই খেয়াল করলাম জান্নাত কারোর সাথে কথা বলছে। বুঝতে আর বাকি রইল না, ভাইয়া চলে এসেছে। রেডি হয়ে বাইরে গিয়ে দেখি ভাইয়া বসে বসে টিভি দেখছে, আর জান্নাত কফি বানাচ্ছে। তারপর ভাইয়ার সাথে কৌশল বিনিময় করে দুজনে বসে টিভি দেখতে লাগলাম। তখনই জান্নাত বলল,